আমরা যদি ওয়ার্ল্ডকে মাথায় রাখি, আমাদের ইনোভেশনটাকে যদি করতে হয়, এরকম একটা রোবট তৈরি করতে হবে যেটা খুব কাছাকাছিভাবে মিল দেখে একসাথে 3টা সেগমেন্ট নিয়ে কাজ করতে পারে, বম্ব ডিসপোজাল, ফায়ার ফাইটিং অ্যান্ড আর্থিক অপারেশন। তাহলে এটা হবে একটা ইন্টারন্যাশনাল বেসড ইনোভেশন পার্ক। আমার মাথায় আসলো যে কেননা এই বিষয়টাকে মেশিন দিয়ে রিপ্লেস করা যায়। প্রজেক্টের যে জগৎটা, আমাদের মাথায় থাকতে হবে ইনোভেশন মেন্টালিটি। এটার ধারাবাহিকতা হচ্ছে আমার এখন পর্যন্ত বাংলাদেশে এবং আন্তর্জাতিক মিলিয়ে 27টার মতো অ্যাওয়ার্ড আছে। আমরা স্যারকে যে বাজেট দিয়েছিলাম, স্যার খুশি আমাদের তার থেকে ডাবল বাজেট দিয়ে দিয়েছে। ভূমিকম্পটা কোথায় হবে সম্পূর্ণ ডাটা আমার রোবটকে পাঠাবে, রোবট সেই অনুযায়ী ওই প্লেসের জন্য নিজেকে প্রস্তুত করে কাজ করবে। আমাদের মূল পার্টটাই হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং অ্যান্ড মেকানিক্যাল, এই 3টা হচ্ছে মাদার অ্যান্ড কোর পার্ট। এরকমও সময় গেছে আমি আমার ডিপার্টমেন্ট হেডের ডেস্কে বসে এক্সাম দিয়েছি, কুয়েট টেকনোমাইজ 1.0, আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন। এবং ওটা ছিল আমার ফার্স্ট বিএসসি ক্যাটাগরিতে আমার সিনিয়র ভাইয়াদের সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন হওয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ স্কিল টক্স। এই পডকাস্টে আমরা মূলত আলোচনা করব নতুন ইনোভেশন উদ্ভাবনী শক্তিগুলোকে নিয়ে। আজকে আমাদের এই আলোচনায় এমন একজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি একজন ইয়াং ইনোভেটর, ইয়াং অন্টারপ্রেনার অলসো, এবং তার কাছ থেকে আমরা খুঁটিনাটি জানবো। আজকের এই আলোচনা আমাদের সাথে যুক্ত আছে মোহাম্মদ শাহজাদ শেখ বা সাজ্জাদ। সো হাই সাজ্জাদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সো আজকে তোমার সাথে আলোচনা করবো যে ইউ বিকেম দি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, রিসেন্টলি জাস্ট গ্র্যাজুয়েটেড, রাইট? আমরা যতটুকু জানি যে 4 বছর ধরে তুমি অনেকগুলো কাজ করছো, দক্ষতা নিয়ে কাজ করছো, বিশেষ করে ইনোভেশন এবং ইমপ্লিমেন্টেশন জায়গাগুলোতে তোমার খুব বেশি কাজ দেখেছি আমরা, এবং সারা দেশে মানে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় তুমি কাজ করছো, পুরস্কার পাচ্ছ। একটু আলোচনা করব, শুরু থেকে একটু বলো যে মানে হাউ ইউ স্টার্টেড, শুরুটা কীভাবে করলে? স্যার আমার শুরুটা হচ্ছিল আমার ক্যাম্পাস থেকেই। আমি মূলত হচ্ছে এখন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের 8ম সেমিস্টারের এক্সাম দিয়েছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আর কি অধ্যয়নরত আছি। সো আমি যখন হচ্ছে ফার্স্ট সেমিস্টার আমাদের ফাইনাল এক্সামটা চলে গেল, তারপর হচ্ছে আমার ক্যাম্পাসে একটা ইলেকট্রিক্যাল ডে ফেস্ট হয়। তো ওই ফেজ থেকে হচ্ছে আমার প্রজেক্টে একদম হচ্ছে অফিসিয়ালভাবে আর কি এন্টার করা ফার্স্ট সেমিস্টারে? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারের শেষে। সো আমাদের প্রতি সেমিস্টারের শেষে আর কি একটা করে আমাদের ক্যাম্পাসে ফেস্ট হয়। তো ওই বছর ফেস্ট হলো, তো ওটার মাধ্যমে আর কি অফিসিয়ালভাবে আমার এন্টার করা। তো তার ধারাবাহিকতায় আর কি স্টেপ বাই স্টেপ প্রজেক্ট নিয়ে আমার হচ্ছে একটা মাইন্ড সেট আপ তৈরি হলো। এবং প্রজেক্ট যে হচ্ছে জাস্ট একটা তৈরি করলে হবে না, প্রজেক্ট যে কোনো কিছু হতে পারে, বাট ইনোভেশন নিয়ে আসতে হবে, তখনই ওই জিনিসটাকে আমরা একটা বিজনেসে রূপান্তর করতে পারবো। অর্থাৎ আমার ফার্স্ট স্টার্টার ছিল আমার ক্যাম্পাস। ওয়াও, তার মানে প্ল্যাটফর্ম বলা যেতে পারে যে প্রথম প্ল্যাটফর্ম। আচ্ছা, সেই প্রজেক্ট আসলে কী ছিল? আমার প্রথম প্রজেক্টটা ছিল হচ্ছে একটা হোম অটোমেশন সিস্টেম নিয়ে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের লাইট বা হচ্ছে বাসাবাড়ির লোডগুলোকে কন্ট্রোল করা এবং অবজার্ভ করা তার কারেন্ট স্ট্যাটাসটা কী আছে। এবং পরবর্তীতে আমি এটা নিয়ে তখন হচ্ছে আমার ক্যাম্পাসের ফেস্টে তখন মেবি হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছিলাম। তো আমার এক সিনিয়র ভাইয়া ছিল, নাইম ইসলাম ভাইয়া, তো ভাইয়া ছিল ওখানকার চ্যাম্পিয়ন। তো তারপর হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি হলো। অর্থাৎ আমরা তখন লার্ন করলাম যে একটা ফেস্টে যাওয়া মানে হচ্ছে যে জাস্ট অর্জন না বা শিখা না, মোস্ট পার্টটা হচ্ছে নেটওয়ার্কিং। ভাইয়ের সাথে একটা নেটওয়ার্কিং হলো, ওখানে যারা আরও ছিল তাদের সাথে একটা নেটওয়ার্কিং হলো। দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রজেক্ট থেকে রোবোটিক্সের যে ওয়ার্ল্ডটা আছে বাংলাদেশের মধ্যে, তখন হচ্ছে সালটা ছিল অ্যারাউন্ড 2022 সালের ডিসেম্বর মাস। তখন হচ্ছে রোবোটিক্স অতটা হচ্ছে পরিচিত একটা বিষয় না বাংলাদেশে রোবোটিক্সের ধারাটা আস্তে আস্তে শুরু হতে থাকে 2023-এর লাস্টের দিক থেকে, খুব ছড়াছিটাভাবে। তো তখন হচ্ছে 2022 সালের ডিসেম্বর মাস নাইম ভাইয়ের মাধ্যমে রোবোটিক্স আমার স্টার্ট হয়ে গেল, সম্পূর্ণ বিষয়টা বোঝা এবং জানা। তো ভাইয়া আবার হচ্ছে ওই টাইমে ভাইয়াও কিন্তু আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট ছিল, রানিং স্টুডেন্ট। তো ভাইয়া হচ্ছে যে নাসার জেট প্রপোলেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে জব পায়, এবং বেলজিয়াম ইউনিভার্সিটিতে হচ্ছে উনি একটা 1 বছর স্কলারশিপের ডেটা অ্যানালাইসিসের একটা হচ্ছে গ্র্যাজুয়েশনের একটা মানে একটা পার্ট পায়। তো আমরা ভাইয়ার থেকে হচ্ছে জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে ডিপ্লোমা নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তো একটা যে ধারা তৈরি হয় যে ডিপ্লোমা পড়াশোনা করে কিছু করা যাবে না, বা এটা ভুল ধারণা। আমরা হচ্ছে এখানে মূলত কাজ করতে পারবো আমাদের প্র্যাকটিক্যাল সাইডটা নিয়ে। তো ভাইয়াকে আমি আমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইডল হিসাবে নিয়ে দেন কাজ করা শুরু করলাম। দেন আমরা আরেকটা প্রজেক্ট ডেভেলপ করলাম, যেটা ছিল MVR, মাল্টিপারপাস রোবট, এবং পরবর্তীতে আমরা এটার 7টা সংস্করণ তৈরি করি। তো এটার ধারাবাহিকতায় হচ্ছে আমার এখন পর্যন্ত বাংলাদেশে এবং আন্তর্জাতিক মিলিয়ে 27টার মতো অ্যাওয়ার্ড আছে। 27টা অ্যাওয়ার্ড? হ্যাঁ, 27টা অ্যাওয়ার্ড আছে। দেখা যাবে হচ্ছে ম্যাক্সিমাম চ্যাম্পিয়নই হচ্ছে বেশি, আর ফার্স্ট রানার আপ হচ্ছে কিছুটা আছে। ফার্স্ট রানার বলতে কি, আমরা আমাদের
বিভিন্ন ভার্সিটিতে কম্পিটিশন করেছি, তো আমাদের তো অবশ্যই কিছু ল্যাক থাকে, সিনিয়রদের থেকে শিখেছি। দেখা যাবে কোনো ভার্সিটিতে গিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে, কোনো ভার্সিটিতে ফার্স্ট রানার আপ হয়ে এসেছি। তো যদি দেখা যায় যে 27টা অ্যাওয়ার্ডের মধ্যে আমার অ্যারাউন্ড 20টার মতো অ্যাওয়ার্ড জাস্ট চ্যাম্পিয়নেরই আছে। ওয়াও, তাহলে আমরা জাস্ট একটু এইটার জানবো, তোমার প্রজেক্ট যেটা এই যে এনভিআর, এই এনভিআর প্রজেক্ট সম্পর্কে আমাদের একটু বলো। আচ্ছা, এটা হচ্ছে এমভিআরটা ছিল হচ্ছে মাল্টিপারপাস রোবট। তো এটার আমরা মূলত এখন ভার্সন 8-এ আছে। তো আমরা এই রোবটটা তৈরি করছিলাম বিপজ্জনক যে একটা পরিস্থিতি, অর্থাৎ দুর্যোগ পরিস্থিতি, বা আমরা যেটাকে বলি বাংলাদেশের ট্র্যাজেডি, যেরকম হচ্ছে রানা প্লাজা, তারপর হচ্ছে বঙ্গবাজার। সো আমাদের ওই টাইমটাতে বঙ্গবাজারে আর কি আগুন লাগে। তো আমরা দেখলাম যে মানুষ আগুন নেভানোর জন্য যে পানিটাকে থ্রো করতেছে, ওই পানিটা যে ওই সেন্ট্রালে পড়তেছে না, টিনে বা হচ্ছে একটা বেরিয়ারে বাড়ি খেয়ে চলে আসতেছে, আগুনের এক্সাক্ট প্লেসে যেতে পারতেছে না। এখন মানুষ কেন কাছে যে আগুনটাকে নিভাতে পারতেছে না? বাইন্ডিংটা ছিল আগুনের যে হিটটা, ওই হিটটাকে সে হচ্ছে সহন করতে পারতেছে না, বা একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেছে, বা একটা অস্বস্তিকর পরিবেশ, আগুনের কারণে ধোঁয়া তৈরি হচ্ছে, অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। তো আমার মাথায় আসলো যে কেননা এই বিষয়টাকে মেশিন দিয়ে রিপ্লেস করা যায়। তো এর ধারাবাহিকতা দেন আমরা আগালাম, আগে একটা রোবট তৈরি করলাম যেটার কাজ হচ্ছে মানুষের পরবর্তীতে একটা রোবট অগ্নি নির্বাপনে কাজ করবে, ভূমিকম্পে ডক্টরিয়াল সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ডিফেন্স সেক্টর, দ্যাট ইজ বম ডিসপোজাল পার্ট, বমকে শনাক্ত করবে এবং সেটাকে নিষ্ক্রিয়করণের ভূমিকা রাখবে। এইটা ভার্সন 1 থেকেই? ভার্সন 1টা ছিল আমাদের হচ্ছে ফায়ার ফাইটিং নিয়ে, বঙ্গবাজার ট্র্যাজেডিটা নিয়ে। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ভাবলাম যে ফায়ার ফাইটিং রোবট তো বিশ্বে আরও এক্সিস্টিং আছে, অর্থাৎ আমাদের মাথাটা বা আমাদের প্ল্যানিংটা ছিল আমরা শুধু দেশের ক্ষেত্রে ভাববো না যে আমাদের দেশ কী নিয়ে কাজ করতেছে, আমি কী নিয়ে আগাবো। যদি আমি আমার দেশকে লক্ষ্য করি, আমাদের দেশে তখন হচ্ছে ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিসের ট্রাক ছিল, বাট রোবট ছিল না। রোবট বাংলাদেশে হোপসো 2024-এর লাস্টের দিকে একটা অর্ডার করা হয়, একটা ফায়ার ফাইটিং রোবট, যেটা অ্যারাউন্ড প্রাইস ছিল 2 crore। সো ওইটা জাস্ট হচ্ছে আগুন নিভানোর জন্য ইউজ করে। বাট আমরা যদি ওয়ার্ল্ডকে মাথায় রাখি, আমাদের ইনোভেশনটাকে যদি করতে হয়, এরকম একটা রোবট তৈরি করতে হবে যেটা একসাথে খুব কাছাকাছিভাবে মিল রেখে একসাথে 3টা সেগমেন্ট নিয়ে কাজ করতে পারে, বম ডিসপোজাল, ফায়ার ফাইটিং অ্যান্ড আর্থকুইক অপারেশন। তাহলে এটা হবে একটা ইন্টারন্যাশনাল বেসড ইনোভেশন পার্ট। তো এই যে এত বড় একটা প্রজেক্ট, 7টা ভার্সন হয়েছে, তার মানে 7টা ভার্সন হতে 4 বছর সময় লেগেছে তোমার, যেটা অ্যারাউন্ড 3.5 or 3 years, 3.5 বছর বা 3 বছর সময় লেগেছে। এই 3 বছরের মধ্যে শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন রকম চ্যালেঞ্জ তো আসছে। সো আমরা তো সবসময় একটু গল্পগুলো শুনি যে এভাবে করে হয়ে গেছে, বড় হয়ে গেছি। সো চ্যালেঞ্জের গল্পগুলো তো জানি না, জাস্ট একটু মানে এই ধরনের কাজগুলো করতে গেলে বা ইনোভেশন করতে গেলে আসলে হোয়াট কাইন্ড অফ চ্যালেঞ্জ ইউ হ্যাভ ফেসড? আমরা যখন এটাকে শুরু করি তখন হচ্ছে সালটা ছিল 2023-এর মেবি হচ্ছে ফেব্রুয়ারি আর হচ্ছে মার্চ মাস। তো এখন যত দিন যাচ্ছে বাংলাদেশের রিসোর্স বা হচ্ছে বিভিন্ন ধরনের রোবোটিক্স বা অটোমেশনের ইকুইপমেন্টস অ্যাভেলেবেল হচ্ছে, বাট তখন এই জিনিসগুলো এতটা অ্যাভেলেবেল ছিল না। যেরকম হচ্ছে আমাদের তখন চ্যালেঞ্জ ছিল, আমরা একটা প্ল্যানকে তৈরি করার পর আমাদের যে ইকুইপমেন্টসগুলো লাগবে ওইগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। এবং আমরা যেহেতু তখন রানিং স্টুডেন্ট, সো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করার ক্ষেত্রে বা হচ্ছে নিয়ে আসার ক্ষেত্রে ভ্যাট বা ট্যাক্সেরও একটা ইস্যু ছিল, একটা এক্সট্রা অ্যামাউন্ট বা একটা এক্সট্রা পার্ট। সো আমরা দেখলাম কি যে আমরা প্রথমত বাইন্ডিং খাচ্ছি হচ্ছে ইকুইপমেন্টস নিয়ে। 3টা চ্যালেঞ্জের পার্ট ছিল, একটা ছিল আমাদের ইকুইপমেন্টস, একটা ছিল আমাদের রিসোর্স, অর্থাৎ আমাদের টেকনিক্যাল কিছু সমস্যা, যে হচ্ছে আমি তো এই প্রোডাক্টটা পাচ্ছি না, তো আমি এখন এটার কি বাইপাস করতে পারি, আমাকে অবশ্যই বাইপাস করে কাজ করতে হবে। তার পরবর্তী ছিল আমাদের ফান্ডিং ইস্যু, তো যেগুলো আমরা সময়ের সাথে আস্তে আস্তে কাটিয়ে উঠছি। যেরকম হচ্ছে আমরা যেই প্রোডাক্টগুলোকে পাচ্ছি না, আমরা সেগুলোকে আমাদের ক্যাম্পাসে যে দক্ষ স্যাররা ছিলেন সেই স্যারদের থেকে অ্যাডভাইস নিয়েছি যে স্যার আমি তো এই প্রোডাক্টটা পাচ্ছি না, আমি এটার বাইপাস কী করতে পারি, বা আমাদের দেশে যে ইকুইপমেন্ট আছে আমি সাপোজ হচ্ছে আমি এখন একটা হাত দিয়ে একটা প্রোডাক্টকে ক্যারি করবো বা একটা জিনিসকে উঠাবো, সো আমি এই জিনিসটা পারতেছি না, এখন আমার এই জিনিসটার জন্য এই ইকুইপমেন্টটা লাগবে, এটা আমার দেশে অ্যাভেলেবেল নেই, আমি এটার বাইপাস কী করতে পারি। সেখানে আমার টিচাররা আমাকে গাইড করেছে, তো দ্যাটস ওয়াই আমি ওই বাইপাস নিয়ে কাজ করছি এবং আমি এই জিনিসটাকে কাটিয়ে উঠছি। তারপর ছিল আমাদের ফান্ডিং ইস্যু। অবশ্যই আমরা যেহেতু স্টুডেন্ট, একটা হুট করে একটা বড় প্রজেক্ট বা একটা বড় কিছু নিয়ে কাজ করতে পারবো না। তো আমার প্রজেক্টের এখন হচ্ছে রানিং মডিফিকেশন কস্ট অ্যারাউন্ড দিয়ে যা দাঁড়াচ্ছে 1,70,000 টাকা। বাট যখন আমরা ফার্স্ট স্টার্ট করি তখন আমাদের জাস্ট অ্যামাউন্ট ছিল 15,000 টাকা। তো আমরা জাস্ট ওই অ্যামাউন্টটাকে ক্যাচ করতে পারতেছিলাম না যে আমরা একটা জিনিস শুরু করব। তো সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে ফেস্ট হলো, ওখান থেকে অ্যারাউন্ড আমরা একটা প্রাইজ মানি পাইলাম। পরে আমাদের আরও কিছু শর্ট ছিল অ্যামাউন্টের, তো আমরা একটা প্ল্যান রেডি করলাম।
আমরা একটা হচ্ছে অনলাইন সিমুলেশন প্ল্যানকে রেডি করলাম। রেডি করে আমরা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বললাম, এবং আমাদের ডিপার্টমেন্ট হেড আমাদের ক্যাম্পাসের যে এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার আছে ইডি স্যারের সাথে আমাদের কমিউনিকেট করে দিল। দেন আমরা ক্যাম্পাস থেকে একটা ফান্ড ক্যাচ করলাম। এরপর আমাদের যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করে আমাদের ফার্স্ট ফেজটি ছিল নটরডেম। নটরডেমে আমাদের ফার্স্ট ফেজ ছিল, অ্যান্ড আমরা ওখানে যাই। সো ওখানে যে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখছি, আমরা এরকমও দেখছি একদম একটা জেট ইঞ্জিনের মডেলই বানিয়ে নিয়ে আসছে। সো আমরা ভাবলাম যে আমাদের কিছুই হবে না বা এরকম বা একটা জিনিস চিন্তা করলাম। তো যাই হোক, প্রেজেন্টেশন দিলাম, দিয়ে আসলাম। তো আসার পর আমাদের পরের দিন ফোন আসলো যে আপনার প্রজেক্টটাকে সিলেক্ট করা হয়েছে, আপনার অ্যাওয়ার্ডের জন্য আপনি সিলেক্টেড, আপনি এই দিন এই সময় আসবেন। তো আমাদেরকে জানানো হয় না আমরা কী পেয়েছি। গেলাম, আমরা ভাবছিলাম যে হয়তো থার্ড বা সেকেন্ড, আমরা ফার্স্ট কখনো কল্পনা করি নাই, কারণ আমি তখন হচ্ছে থার্ড সেমিস্টার, আর তখন হচ্ছে নটরডেম যেহেতু বাংলাদেশের একটা রেপুটেড কলেজ, সো ওখানকার ফেস্টে বাংলাদেশের রেপুটেড আরও বিভিন্ন কলেজ এবং ভার্সিটিরা প্রেজেন্টেড ছিল। সো আমাদের কখনো ফার্স্ট হওয়ার আশা ছিল না। তো দেখলাম যে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হিসাবে সিলেক্টেড। তো তখন হচ্ছে আমরা জাস্ট বোঝা শুরু করলাম যে আসলে প্রজেক্টের যে জগৎটা বা ইনোভেশনের যে পার্টটা, যদি আমরা কোনো একটা প্রজেক্টকে বিল্ড আপ করে তাকে সাকসেসে নিয়ে যেতে চাই, আমাদের মাথায় থাকতে হবে ইনোভেশন মেন্টালিটি। ওখানে ওই অনেক প্রজেক্ট ছিল, অনেক কিছু ছিল, বাট ওইগুলো হচ্ছে এক্সিস্টিং ওয়ার্ল্ডে বা বাংলাদেশে যে এক্সিস্টিং জিনিসগুলো আছে ওরা ওইটা ক্রিয়েট করছে। আর আমরা কি করছি, আমরা একটা অন্য বা একটা ইউনিক চিন্তা ভাবনা তৈরি করেছি। দ্যাটস ওয়াই আমরা সেখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছি। এবং তার ধারাবাহিকতায় আমরা ফায়ারটাকে আস্তে আস্তে আর্থকুইকে নিলাম, এবং লাস্ট পর্যায়ে আমরা বম্ব ডিসপোজালে নিলাম। সবচাইতে মেইন চ্যালেঞ্জের পার্টি ছিল আমাদের বম্ব ডিসপোজাল পার্টটা নিয়ে। বর্তমান যদি আমরা বিশ্বকে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে বম্ব ডিসপোজাল একটা রোবট নিয়ে কাজ করতে হলে ফার্স্ট প্যাটার্নটাই হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা বা থার্মাল ক্যামেরা। সো একটা থার্মাল ক্যামেরার অ্যারাউন্ড মিনিমাম হচ্ছে একটা বম্ব ডিসপোজালের ক্ষেত্রে থার্মাল ক্যামেরা অ্যারাউন্ড শুরু হয় 2.5 লাখ থেকে। একটা থার্মাল ক্যামেরা আছে যেটা হচ্ছে অ্যাম্ব্রিয়নের, তো আমরা ওটাকে দেখি তখন অ্যারাউন্ড 2.5 বা 2.7 লাখ ছিল। তাও হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবল না, বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। সো আমাদের পার্টটা হচ্ছে যে আমরা যদি ফায়ার আর আর্থকুইকের ডক্টরিয়াল সাপোর্ট এর মধ্যে অ্যাড করেছি। এখন বম নিয়ে যদি কাজ করতে চাই, আমার তো হচ্ছে আগে বমটাকে শনাক্ত করতে হবে, বা বমের কোনটা কারেক্ট ওয়্যার সেটাকে শনাক্ত করতে হবে। তাহলে আমি কোন টেকনোলজিটাকে ইউজ করব, এটা ছিল আমার সবচাইতে মানে এটা চ্যালেঞ্জিং বা একটা পার্ট। তো আমরা এটা নিয়ে কাজ করি। আমরা এটা নিয়ে কাজ করার মধ্যে আমরা হচ্ছে তখন আমাদের একটা ফেস্ট পড়ে রাজুকে। আমি হচ্ছে বাংলাদেশের 2টা কলেজে ফেস্ট করছিলাম, তারপর সব ভার্সিটি। তো একটা ছিল নটরডেম, একটা ছিল আমাদের রাজু। তখন হচ্ছে আমরা রাজুকে যাই, রাজুকে ফেস্ট করে আসলাম। তো ওখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট ছিল। এখন কোনো একটা ফেস্টে যাওয়া আমার জিততে হবে এরকম না, রাজুকে কিন্তু আমরা হেরে আসছিলাম, আমাদের নলেজ গ্যাপ ছিল। আমরা ওখানে যেয়ে শিখছি, আমরা ওখানে যে লার্ন করছি কীভাবে কাজ করতেছে বা কীভাবে কী হচ্ছে। সাপোজ একটা প্রজেক্ট নিয়ে তারা কাজ করতেছে, তারা সেন্সর ফিউশন অর্থাৎ অনেকগুলো সেন্সর নিয়ে এনভায়রনমেন্ট থেকে ডাটা নিচ্ছে। তো আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখলাম এবং শিখলাম। তো দেন হচ্ছে আমার কিছু আইডিয়া আসলো, আমরা তখন R&Dতে গেলাম। আমাকে তখন ক্যাম্পাস আবার হেল্প করলো। কোন দিক থেকে? আমার শুরুর দিকে ক্যাম্পাস হেল্প করছে এই গাইডেন্স দিয়ে, তারপর আমাকে ক্যাম্পাস হেল্প করলো হচ্ছে ল্যাব সাপোর্ট দিয়ে। অর্থাৎ আমরা যে R&D করবো, অবশ্যই আমরা স্টুডেন্ট, আমাদের বাসায় তো আর ল্যাব নেই। আমার এই প্রশ্ন ছিল যে তুমি R&D গুলো কোথায় করেছো? আমার এই যে আমি এখানে আসছি, R&Dর জন্য আমি আমার সাপোর্ট পাচ্ছি ক্যাম্পাস থেকে। ক্যাম্পাসের ল্যাবকে আমি হচ্ছে ওয়ান কাইন্ড অফ অন টাইম ইউজ করছি। সো আমাদের আবার ল্যাবের কিছু সময়সীমা আছে। তো যখন আমি দেখতেছি যে আমার সময়সীমাটা পার হয়ে যাচ্ছে, তো তখন আবার আমাকে আমার ডিপার্টমেন্ট হেড একটা রুম দিয়ে দিচ্ছে যে তুমি হচ্ছে এই রুমে কাজ করো, ল্যাবটা তুমি হচ্ছে যখন ল্যাবের টাইম হবে তখন তুমি ল্যাবের টাইমে শিফট করো। তখন আবার আমি কিছু ইকুইপমেন্ট নিয়ে একটা রুমে বসে R&D করতেছি। আমাদের R&Dর যে পার্টটা ছিল, দেখা যেত কি যে রাত 10টা, রাত 11টা এরকম বেড়ে যাচ্ছে। সকাল 7টা থেকে শুরু করতাম, রাত 11টা বাচ্চা আমি ক্যাম্পাসে কাজ করছি। সো ওর মধ্যে আমরা R&Dতে তৈরি করলাম কি, আমরা থার্মাল ক্যামেরা যে বাইপাসিং পার্টটা আমরা ফার্স্টে বললাম, থার্মাল ক্যামেরার বদলে যদি আমরা সেন্সর ফিউশন করি, অর্থাৎ অনেকগুলো সেন্সরকে ল্যাচিং করে একটা পার্ট নিয়ে কাজ করি। যেরকম নর্মাল আমরা একটা জিনিস বলি, এটা একটা নন টেকনিক্যাল পার্সনে বুঝবে। থার্মাল ক্যামেরার পার্টটা কি, ও হচ্ছে কোন জিনিসটা উত্তপ্ত ওটাকে হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করবে। সাপোজ পুরো ফুল এরিয়াটা হচ্ছে আমার ব্লু বা একটা ইয়েলো ইমেজ, দেন যে জিনিসটা উত্তপ্ত ওইটা হচ্ছে তার রেড বা হচ্ছে একটা ইয়েলো ইমেজ দিবে। এটা হচ্ছে থার্মাল ক্যামেরার পার্ট। তো আমরা করলাম 2টা সেন্সর নিয়ে কাজ করলাম। একটা হচ্ছে DHT-22। DHT-22 কাজটা হচ্ছে এনভায়রনমেন্টটা কতটুকু উত্তপ্ত আছে, মানে পরিবেশের তাপমাত্রা কত সেটাকে দিবে। এবং আরেকটা সেন্সর নিয়ে কাজ করলাম MLX 90146। সো ওইটার কাজটা হচ্ছে নির্দিষ্ট প্লেসের তাপমাত্রা। তো আচ্ছা, তখন আবার হচ্ছে এর আগে করোনা ছিল, আমরা করোনার সোর্সটাকে এখানে কাজে লাগাইছি। করোনার যে হচ্ছে মানুষের তাপমাত্রাকে মেজার করতো, ওখানে একটা মেশিন ছিল, ওই মেশিনে ওই MLX-টা ইউজ করছিল। সো ওখান থেকে আমরা আবার এই MLX-এর ধারণাটাকে ক্যাচ করি। সো
করোনার মধ্যে মানে ওইটা কি ছিল কি একটা নির্দিষ্ট পয়েন্টের তাপমাত্রা নেবে, অর্থাৎ আমি এইভাবে ধরলাম আমার এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের এখন তাপমাত্রা কতটুকু আছে এটা। সো সাপোজ এটা বোমের কোনটা কারেক্ট ওয়্যার, যেটা কারেক্ট ওয়্যার ওটার তাপমাত্রাটা হাই থাকবে, এটা হচ্ছে আমাদের রিসোর্স থেকে নেওয়া। 3টা ওয়্যার আছে, যে ওয়্যারটা হচ্ছে আমার সঠিক, এই ওয়্যারটার তাপমাত্রা বাকি 2টা থেকে বেশি থাকবে। সো আমরা ডিএসটিটা দিয়ে কী করতেছি, পরিবেশের তাপমাত্রা নিচ্ছি, পরিবেশের তাপমাত্রা আছে 27 ডিগ্রি, এবং এই যে কারেক্ট ওয়্যারটা এটার তাপমাত্রা এই পরিবেশ থেকে 5 ডিগ্রি বেশি থাকবে। বাস আমাদের পার্ট রেডি। আমরা এটা নিয়ে হচ্ছে দেন ফেস্টে গেলাম হচ্ছে কুয়েট টেকনোমাইজ 1.0। সো আমরা প্রজেক্ট আগে শেষ করি নাই, আমরা যেহেতু আমাদের এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের আরও কিছু ফান্ডিং লাগবে, কুয়েটে গেলাম টেকনোমাইজ 1.0, সেখানে গেলাম পোস্টার প্রেজেন্টেশনে, অর্থাৎ আমার যে প্ল্যানটা সেটাকে আমি পোস্টার রূপান্তর করে প্রেজেন্ট করলাম। সো আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন, এবং ওটা ছিল আমার ফার্স্ট বিএসসি ক্যাটাগরিতে আমার সিনিয়র ভাইয়াদের সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন হওয়া। ওয়াও। এবং সেখানে আমাদের যে ডুয়েট বা বুয়েট তারা সবাই উপস্থিত ছিল। তো আমরা হচ্ছে আমাদের যে সিনিয়র ভাইয়েরা ছিল তাদের মধ্যে আমরা ছিলাম একমাত্র পলিটেকনিক স্টুডেন্ট। সালটা ছিল মেবি হচ্ছে 2024 সাল, 2024 সালের আগস্ট মাস। সো তখন হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হইলাম। আমরা হচ্ছে তখন চ্যাম্পিয়ন হইলাম টেকনোমাইজ 1.0-তে। আমরা একটা অ্যামাউন্ট পাইলাম, অ্যামাউন্ট পাওয়ার পর আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসে আসলাম। সেই অ্যামাউন্টটা এবং হচ্ছে আরও কিছু অ্যামাউন্টের প্রয়োজন, আমরা আবার আমার ইডি স্যারের সাথে কন্ট্যাক্ট করলাম। তো স্যারের কাছে সম্পূর্ণ প্ল্যান এবং আমাদের অ্যাওয়ার্ডের কথা বললাম। আমরা স্যারকে যে বাজেট দিয়েছিলাম স্যার খুশি আমাদের তার থেকে ডাবল বাজেট দিয়ে দিছে, যে তোমরা কাজটাকে শেষ করো, তোমাদের এটা আগাবে। দেন আমরা হচ্ছে রোবটটাকে তখন হচ্ছে কনভার্ট করলাম পুরো 3টা সেগমেন্টে, পুরো ফুললি একটা মেটাল বডি তৈরি করলাম। এবং তারপর আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের কম্পিটিশন, বিভিন্ন কিছু করলাম, বিভিন্ন জিনিস শিখেছি, জেনেছি। যেরকম এখন যে আমাদের রানিং ভার্সনটা আছে, এটার মধ্যে ভূমিকম্পের একদম লাইভ মানে হচ্ছে মনিটরিং সিস্টেম বিল্ড করা, অর্থাৎ ভূমিকম্পটা কোথায় হবে সেটার আমরা হচ্ছে আমেরিকান এপিআই আছে একটা ইউএসজিএস এর, সেই এপিআই দিয়ে একটা লাইভ মনিটরিং সিস্টেম অ্যাড করা, যেটা আপনার ভূমিকম্প যদি আমার কোন প্লেসে হবে, কত কিলোমিটার নিয়ে হবে, কত ডিপ নিয়ে হবে, সেটা সম্পূর্ণ ডাটা আমার রোবটকে পাঠাবে। রোবট সেই অনুযায়ী ওই প্লেসের জন্য নিজেকে প্রস্তুত করে কাজ করবে। ওয়েল, এখন আমি যদি তোমাকে সেটা জানছি যে মানে জার্নিটা খুব সুন্দর, এবং এখানে একটা জিনিস দেখলাম যে তুমি তোমার ফান্ড রেইজ কীভাবে করতে হয়, তোমার ফান্ড রেইজ করতে গেলে তো প্রেজেন্টেশন দিতে হয়েছে, পিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি ওকে, এবং সেই কনফিডেন্সটা আসলে ধরে নিতে হয়েছে যে ও পারবে। আমি এটুকু বুঝতে পারলাম যে তোমাকে কারা সহায়তা করেছে বা তুমি কীভাবে আসলে তোমার চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেছো। আমি যদি বলি যে তোমার যে এই যে প্রজেক্টটা, এটা তো ফার্স্ট প্রোটোটাইপ যখন বানিয়েছো, এই প্রোটোটাইপ বানানোর সময় কিছু চ্যালেঞ্জেস ছিল, সেটাকে কভার করা, এবং দেখলাম যে তুমি অনেকগুলো ক্ষেত্রকে কভার করছো। আমি যদি বলি যে স্পেসিফিক্যালি কোন ইন্ডাস্ট্রির জন্য বা কোন সেক্টরের জন্য তোমার এই যে এখন যে প্রজেক্টটা আছে, এইটা আসলে কোন ইন্ডাস্ট্রিকে বেশি টাচ করে? আচ্ছা, আমরা ইন্ডাস্ট্রির আগে আমরা তো একটু যদি ওয়ার্ল্ড নিয়ে কথা বলি, যেহেতু 4th আয়ার প্রায় শেষ, আমরা 5th আয়ার প্রবেশ করব, তাহলে মাথায় আসে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সো আমাদের প্রজেক্টটা ছিল এসডিজি 9, এসডিজি 10 আর এসডিজি 11 নিয়ে, এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড সেফটি পার্ট নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের যে ইন্ডাস্ট্রিটা সেটা হচ্ছে মেইনলি ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড B2G, দ্যাটস মিন বিজনেস টু গভর্নমেন্ট। অর্থাৎ একটা স্টার্টআপকে কীভাবে বিজনেসে কনভার্ট করে সেটাকে গভর্নমেন্টের সাথে ইন্টারাপ্ট করে কাজ করা যায়। সো আমাদের মূল পার্টটাই হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে, এবং যে ফায়ার সেফটি বা ফায়ার ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করতেছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে, যেরকম একটা আমেরিকান ইন্ডাস্ট্রি হচ্ছে থার্মিট গ্রুপ, ওরা হচ্ছে ফায়ারের জন্য রোবট বানায়। তো এরকম ইন্ডাস্ট্রিকে টার্গেট করে হচ্ছে আমাদের কাজ করা। সো সেরকম ইন্ডাস্ট্রির সাথে আমরা কীভাবে কোলাবরেট করে কাজ করতে পারি, আমরা আমাদের প্রজেক্টকে ডাইরেক্ট হচ্ছে আমরা নিজের একটা বিজনেস প্ল্যান দাঁড়া করিয়ে সেলিংয়ে নিয়ে যেতে পারি। এখন এই যে আমি বললাম বিজনেস প্ল্যানকে দাঁড়া করিয়ে সেলিংয়ে নিয়ে যাওয়া, ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এতটা সহজ না যতটা মানুষ বলে ফেলি, অনেকেই বলে এটা কিন্তু এতটা সহজ না। সেক্ষেত্রে কী হবে কি, আমরা সেই ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন বা পার্টনারশিপ হয়ে কাজ করতে পারি। একটা ইন্ডাস্ট্রি অলরেডি বিল্ট ইন আছে, আমরা তাকে বলতেছি যে আপনি যে রোবটটা তৈরি করছেন, যেরকম থার্মিট, আপনি যে প্রজেক্টটা তৈরি করছেন বা রোবটটা তৈরি করছেন, এটাকে এইভাবে বিল্ড করা যায়, আমি এটা নিয়ে এইভাবে বিল্ড করেছি, আমি এটা নিয়ে এই অ্যাচিভমেন্ট বা আমার এই রিসোর্স আছে। সো আমি চাচ্ছি আপনাদের সাথে এই এই প্রজেক্টটা নিয়ে কাজ করার জন্য, এবং এটার এত পার্সেন্টেজ আপনি আমাকে শেয়ার বা দিবেন। আচ্ছা, এখানে এই যে 3 বছর বা 3.5 বছরের যে জার্নি, এখানে সব কিছু তো তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাসের মধ্যেই মনে হয় ছিল না, সিলেবাসের বাইরে। আমি যে বলি যে তাহলে তো 3 বছরে অনেক নতুন স্কিলসও শিখতে হয়েছে, বিষয়গুলো কি কভার করতে হয়েছে আসলে? স্যার, প্রথমত বিষয়টা হচ্ছে আমার একটা রোবোটিক্স যখন বিষয়টা আসতেছে, রোবোটিক্স এটা কিন্তু একটা জাস্ট ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে সব কিছু চলে আসতেছে। সেটা কীভাবে আসতেছে, যে পার্সন বা স্টুডেন্ট রোবোটিক্স নিয়ে কাজ করবে তার আগে শিখতে হবে
অটোনোমাস। এখন অটোনোমাসের পার্টটার মধ্যে আস্তে আস্তে ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং অ্যান্ড মেকানিক্যাল, এই তিনটা হচ্ছে মাদার অ্যান্ড কোর পার্ট। এই তিনটা পার্ট নিয়ে তাকে কাজ করতে হবে। সো আমরা যখন প্রথমত আমাদের ক্যাম্পাসে কাজ করি, আমাদের তো ডিপ্লোমা যে সিলেবাসটা, সেখানে প্রতি সেমিস্টার একটা করে প্রজেক্ট থাকে। তো আমাদের টিচাররা হচ্ছে আমাদেরকে গাইড করতো। যেরকম আমাদের একটা পার্ট ছিল ইলেকট্রিক্যালের, ইলেকট্রনিক্সের, সি প্রোগ্রামিংয়ের, তারপর হচ্ছে একটা পার্ট ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লাইড মেকানিক্সের, আমাদের একটা পার্ট ছিল হচ্ছে মেকানিক্যালের পুরো পার্টটা নিয়ে। তো আমরা আমাদের এডুকেশন বা একাডেমিক পার্টটা আছে, এখান থেকে যতটুকু লার্ন করছি, আমার প্রজেক্ট বা আমি যেটা নিয়ে কাজ করতেছি যতটুকু দরকার, দুটোকে কম্বাইন করে আমি জাস্ট লার্ন করতেছি। সো আমার লার্নের মধ্যে ফার্স্ট স্কিলটা ছিল হচ্ছে আইওটি নিয়ে, ওকে, ইন্টারনেট অফ থিংস নিয়ে, আইওটি পার্টটা নিয়ে। তারপর আমরা কাজ করি সফটওয়্যার পার্টে, এরপর আমরা হার্ডওয়্যার পার্টে মুভ করি। হার্ডওয়্যার পার্টের ক্ষেত্রে হচ্ছে একটা রোবোটিক আর্ম বা একটা ইন্ডাস্ট্রিয়াল আর্ম, একটা 90 কেজি বা একটা 15 কেজি ওজনকে ক্যারি করবে, সেক্ষেত্রে তার ডিজাইনটা কেমন হবে, তার তো আমি যে এটাকে ক্যারি করব, এই ক্যারি করার মধ্যে আমার যে জিনিসটা আমি তৈরি করতেছি, এটার ওয়েটটা আমি কতটুকু লাইট ওয়েট করে কতটুকু স্ট্রেংথ বাড়াতে পারবো, সেক্ষেত্রে কোন ম্যাটেরিয়াল ইউজ করব। সো আলটিমেটলি একটা রোবোটিক্স নিয়ে যখন একটা স্টুডেন্ট কাজ করবে, তার মধ্যে ইলেকট্রনিক্সের স্কিল আসবে, তার মধ্যে অটোমেটিকলি এটা আসতে থাকবে, কারণ সে দেখছে যে সেই প্রজেক্টটা বিল্ড করতেছে, তার এটা লাগবে, সে তখন অটোমেটিক এটা শিখতে চাইবে বা এটা নিয়ে যখন ঘাটাঘাটি করবে অটোমেটিক চলে আসবে, এবং যখন সেটাতে অ্যাডভান্স হতে চাইবে সে এটাতে কোর্স করবে। যার জন্য আমাদের ক্যাম্পাসে মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সও আছে। যেরকম আমাদের হচ্ছে মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সের মধ্যে আমাদের ক্যাম্পাসে কিছু ডিপার্টমেন্ট, আমার তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তো আমাদের মাইক্রো ক্রেডেনশিয়ালের কোর্স ছিল হাউস ওয়্যারিং নিয়ে, গ্রাফিক্সের কোর্স ছিল হচ্ছে ক্যাড ডিজাইনিং বা হচ্ছে 3D প্রিন্টিং এরকম পার্ট নিয়ে, কম্পিউটারের ছিল প্রোগ্রামিং নিয়ে। তো সেক্ষেত্রে ড্যাফোডিল পলিটেকনিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিভিন্ন ধরনের স্কিল নিয়েও কাজ করতেছে। তাহলে আমি জাস্ট একটা প্রশ্ন এখানে চলে আসে, যেটা হচ্ছে যে তুমি কি এটা মনে করো যে একজন মানুষ বা একজন শিক্ষার্থী, যদি আমি বলি, তার যে স্বপ্ন বা প্ল্যান থাকে, ইনোভেশন বা আইডিয়াসগুলোকে, এখানে কিছু পরিবেশ তো খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক বা বন্ধুবান্ধব, এরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা তাদের ইম্পর্টেন্স কতটুকু নিজের আইডিয়াসকে খুব বড় করে সামনের দিকে নিয়ে যেতে? আচ্ছা, আমি হচ্ছে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, এই প্রশ্নের মধ্যে জিনিসটা আমার এখন চলে আসবে। যখন আমরা হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, প্রজেক্টটা যদি ছোট হয় তাহলে হচ্ছে একা সম্ভব, বা যখন প্রজেক্টটা বড় হবে তখন অবশ্যই টিম ওয়ার্কের দরকার হবে। সো আমাদের তো একজন মেন্টর এবং একজন টিম ওয়ার্ক একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের টাইমে হচ্ছে যে স্যারদেরকে পেয়েছি এবং যে স্যাররা ছিল, আমি বলতে পারবো আমার স্যাররা আমাকে খুব সাপোর্ট করছে। কীভাবে সাপোর্ট করছে? আমরা যখন R&D করতাম বা ফেস্ট করতাম, তো R&Dতে একটা টাইম যেত, বা একটা যখন ফেস্টে যাচ্ছি, সাপোজ আমরা ঢাকার বাইরে যে ফেস্টে যাচ্ছি, মিনিমাম 3 থেকে 4 দিনের সময় থাকতো। সো আমাদের ডিপ্লোমার যে সিলেবাসটা, আমাদের ডিপ্লোমার সিলেবাস অনুযায়ী আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ফুললি চলে এবং এর থেকে বেশিও চলে। সাপোজ আমাদের ডিপ্লোমার সিলেবাসে 1 মাসে কুইজ টেস্ট বা সিটি ক্লাস টেস্ট এগুলো দেওয়া আছে 3টা বা 4টা, আমাদের ক্যাম্পাসে এগুলো 7টা 8টারও বেশি হইতো। কেন হয়তো? একটা স্টুডেন্ট এর মধ্যে প্র্যাকটিসে থাকতেছে, তার পড়াশোনাটা ঠিকঠাক থাকতেছে, সে যত ক্লাস টেস্ট দিবে তার তত হচ্ছে একটা একাডেমিক রিভাইস হচ্ছে, একাডেমিককে আবার সে যাচাই করতে পারতেছে ক্লাস টেস্টের মাধ্যমে। তো দেখা যেত কি যে আমার আজকে ক্লাস টেস্ট আছে, বাট আমার হচ্ছে আজকে ফেস্ট আছে এবং কালকেও ফেস্ট আছে, সো আমার 2 দিনের প্রায় 2টা সিটি 2টা কুইজ টেস্ট অফ যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার ডিপার্টমেন্ট হেড বা ইনস্ট্রাক্টরকে ইনফর্ম করতাম, বলতাম যে স্যার আমার তো এই বিষয়টা এরকম হচ্ছে, এখন স্যার আমি কী করতে পারি। আমার ডিপার্টমেন্ট আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিত। আমার ডিপার্টমেন্ট আমাকে বলতো যে তুমি হচ্ছে ফেস্টটা অ্যাটেন্ড করো, বা তুমি এই R&Dটা শেষ করো, তুমি এসে ক্যাম্পাসে এক্সাম দিয়ে যেও। তো এরকমও সময় গেছে আমি আমার ডিপার্টমেন্ট হেডের ডেস্কে বসেও এক্সাম দিছি। এখন অনেক জায়গায় আছে স্যাররা এটা করে না, অনেক ইনস্টিটিউট আছে, অনেক কিছুই আছে যেখানে স্যাররা স্টুডেন্টকে এই ফ্যাসিলিটিটা দেয় না। এটা হচ্ছে সবচেয়ে মেন একটা ফ্যাসিলিটি, যে একটা স্টুডেন্ট একাডেমিক নিয়ে যখন পড়াশোনা করতেছে, তাকে যদি একাডেমিকে যদি সে একটা মানে তার হাতে আছে যে আমি হ্যাঁ এটা করতে পারবো, স্টুডেন্ট এখন না দেখ, স্টুডেন্ট পরে এসে এক্সাম দিয়ে যায়, কারেন্ট ওয়েতে এক্সাম। অর্থাৎ একটা আইডিয়াকে জেনারেট করতে হলে তাকে বিহাইন্ড থেকে তার রিসার্চ, তাকে বিভিন্ন রকম মানসিক মেন্টরশিপ সাপোর্টের জন্য শিক্ষক হচ্ছে মেইন ধাপ। শিক্ষকটাই হচ্ছে এই ইস্যুর মধ্যে একটা ফার্স্ট প্যাটার্ন, এবং তার পরবর্তীতে আস্তে আস্তে হচ্ছে একটা টিম বিল্ড করা এবং টিম নিয়ে কাজ করা, টিম সাপোর্ট রাইট। বাট মেইন পার্টটাই হচ্ছে শিক্ষক, কারণ শিক্ষক যদি সাপোর্ট না দেয় আমার কাজ করার যে একটা মোটিভেশন সেটা আসবে না, এবং আমি যে টিম বিল্ড করব আমার সাথেও কেউ কাজ করবে। মানে মেন্টর খুব গুরুত্বপূর্ণ, লাইফেও তো সব জায়গাতে একটা মেন্টর লাগে, অবভিয়াসলি ইন্সপায়ার করা যায়, অবভিয়াসলি। নাইস। আচ্ছা, আমি যদি বলি যে তুমি যদি স্কুলের পর ধরো তুমি সাধারণ শিক্ষায় যেতে, কারিগরি শিক্ষাতে না আসতে, তাহলে তোমার জার্নিটা কেমন হতো? আচ্ছা, বাংলাদেশে যে হচ্ছে এডুকেশন সেক্টর জেনারেল অ্যান্ড হচ্ছে কারিগরি, এখানে হচ্ছে দুটা জিনিসের খুব পার্থক্য।
জেনারেল এডুকেশনের মধ্যে যেটা হয় কি ম্যাক্সিমাম 95% স্টুডেন্ট 95% স্টুডেন্ট রেজাল্ট অ্যান্ড হচ্ছে থিওরি বেসড, মানে তাদের টার্গেটটা হচ্ছে রেজাল্ট নিয়ে। থিওরিতে তারা হচ্ছে খুবই পারফেক্ট বা খুবই এক্সপার্ট, বাট আমি এটা বলবো না যে জেনারেল এডুকেশন প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করতেছে না। হ্যাঁ, তারা কাজ করতেছে, কিন্তু খুবই কম। একটা কারিগরি শিক্ষা স্টুডেন্টের পার্টটাই থাকে ইনোভেশন নিয়ে। তারা হাতে কলমে, এবং কারিগরি শিক্ষায় সেসব স্টুডেন্টই আসে যাদের হচ্ছে শুরু থেকে কিউরিসিটি থাকে, ওকে, উদ্ভাবনী চিন্তা ভাবনা থাকে, তারাই কারিগরি শিক্ষাতে আসে যে আমি উদ্ভাবন নিয়ে কাজ করব, আমি ইনোভেশন নিয়ে কাজ করব। সো কারিগরি শিক্ষার মাধ্যমে একটা স্টুডেন্ট যেরকম হাতে কলমে শিখতেছে, তার জন্য একটা জব সেক্টর ওপেন হচ্ছে, এবং সে যদি জব সেক্টরে সাপোজ বাই এনি চান্স কাজ নাও করতে পারে, তার ব্যাকআপ হিসাবে সে এন্টারপ্রেনার হিসাবে তৈরি হচ্ছে, সে একটা বিজনেসকে বিল্ড আপ করতে পারতেছে। আচ্ছা, একটা প্রশ্ন যদি তোমাকে আমি করি, যে কারিগরি শিক্ষায় তুমি পড়েছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বাট জব মার্কেটে বা সোসাইটিতে বা অনেক জায়গাতেই তো মানুষ চিন্তা করে যে আচ্ছা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আসলে ক্যারিয়ারটা কী হবে বা ফিউচারটা কী হবে, বা এই যে পার্থক্য করে দেখা, এইটাকে আসলে তুমি কীভাবে দেখো বা মনে করো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সমাজের একটা ভুল ধারণা, কারণ টেকনোলজিক্যাল যে স্টুডেন্টগুলো আছে তারাই কিন্তু এখন যদি আমরা একটু লক্ষ্য করবো দেখতে পারবো ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের সাকসেসফুল প্লেসে আছে, এবং টেকনোলজি কোনো না কোনোভাবে বা টেকনিক্যাল যে সাইডটা, এটা কোনো না কোনোভাবে আমাদের বর্তমান জীবনের সাথে জড়িত আছে। সো আমি এই ক্ষেত্রে বলবো যে কারিগরি শিক্ষা হচ্ছে একটা স্টুডেন্ট বা একটা মানুষকে পড়াশোনার পাশাপাশি একজন দক্ষ নাগরিক হিসেবে তৈরি করতেছে, যা একটা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ফিউচার প্ল্যান, তুমি ফিউচারে তোমাকে কোথায় দেখতে চাও? আচ্ছা, প্রথমত আমি যেহেতু রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সেক্টর নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের রোবোটিক্স এবং অটোমেশন যে ফিল্ড আছে তার জন্য নিজেকে আরও প্রপার ওয়েতে তৈরি করে এবং সেখানটায় নিয়ে হচ্ছে মূলত কাজ করে হচ্ছে আমার ফিউচার প্ল্যান। আচ্ছা, যারা এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা কারিগরি শিক্ষা নিয়ে পড়ছে, তাদের জন্য মানে সবাই তো চিন্তা করে যাচ্ছে কারিগরি শিক্ষায় পড়ছি, ডিপ্লোমা পড়ছি, তো সিলেবাস দিয়ে কী হবে। সো এর মধ্যে অনেকগুলো কথা তুমি বলেছো, সেগুলো হয়তো সবারই কাজে আসবে ভাই। বাট আমি যদি তোমার কাছে স্পেসিফিক্যালি একদম শেষ মুহূর্তে জানতে চাই যে তুমি যারা এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, যে ডিপার্টমেন্টই হোক না কেন, তাদের জন্য তুমি কী বার্তা দেবে? আচ্ছা, প্রথমত যারা এখন বর্তমান সময়ে অধ্যয়নরত আছে, তো সেক্ষেত্রে তাদেরকে আমি বার্তা দিতে চাচ্ছি যে তোমাদের যে থিওরিটিক্যাল বা একাডেমিক পার্টটা আছে, সেটার পাশাপাশি যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ল্যাব হয়, সেই ল্যাবগুলোকে অ্যাটেন্ড করার জন্য, অর্থাৎ তুমি ক্লাসে অ্যাটেন্ডেন্স তোমার থাকতে হবে। তুমি যদি ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকো, তাহলে তোমার হচ্ছে অবশ্যই টিচারদের থ্রুতেই ল্যাব করা হবে এবং তোমার হাতে কলমে বিষয়গুলোকে শেখা হচ্ছে। যেহেতু আমাদের কারিগরির মূল প্যাটার্নটাই হচ্ছে হাতে কলমে শেখা, সো তুমি যদি জাস্ট থিওরিটি নিয়ে পড়ে থাকো, যেরকম আমি আজকে কিছুক্ষণ আসার আগে একটা স্টুডেন্টকে শুনতেছি যে আমাদেরকে তো চ্যাপ্টার শেষ করে না, আমাকে চ্যাপ্টার শেষ করতে হবে, ল্যাব ক্লাসটা আজকে একটু অফ দেই, তো এই যে ধারণাটা তৈরি হয়, এটাকে বাদ দিতে হবে। আমাদের মূল পার্টটাই হচ্ছে হাতে কলমে শেখা। তুমি যদি হাতে কলমে শিখো, তোমার সেই জিনিসটা আরও দ্রুত মনে থাকবে তোমার একাডেমির ক্ষেত্রে, এবং এই হাতে কলমে শেখার জন্যই তুমি ডিপ্লোমা শেষের পর একজন দক্ষ নাগরিক হবা, যেটা তোমাকে জব সেক্টর ছাড়া উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হতেও হেল্প করবে। নাইস। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কিউরিসিটি থাকতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি কিউরিসিটি থাকতে হবে, এবং তোমাকে ভাবতে হবে যে যে জিনিসটা এখন তৈরি হয়ে আছে এটাই শেষ না, বা এটা এরকম ভাবলে হবে না যে এটার কোনো আরও বিকল্প বা আরও ভালো তৈরি করা সম্ভব না। অবশ্যই মাথায় রাখতে হবে বর্তমান যা আছে তার থেকে আরও বেটার তৈরি করা সম্ভব, আরও কম খরচে তৈরি করা সম্ভব। চমৎকার। এবং থ্যাংক ইউ সাজ্জাদ, আজকের এই আলোচনাটা খুব ভালো লেগেছে এবং আশা করি যে তোমার জন্য অনেক শুভকামনা, তোমার স্বপ্নগুলো আরও বড় হোক এবং তুমি আরও সাফল্য আনো এবং দেশের জন্য আরও সুনাম বয়ে আনো। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমরা আজকে ক্লিয়ার করতে পেরেছি, জানতে পেরেছি যে যে কোনো কিছু শুরু করতে হলে সবার আগে প্রয়োজন কিউরিসিটি। এই কিউরিসিটি যদি থাকে, সেই মানুষটি আসলে তার পরিকল্পনা, তার স্বপ্নের দিকে দ্রুত এগিয়ে যেতে পারে। তখন টোটাল ইকোসিস্টেম তাকে অটোমেটিক্যালি হেল্প করতে শুরু করে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকের এই আলোচনায় যুক্ত থাকার জন্য। এবং একটা জিনিস আমরা জানতে পেরেছি যে যে কোনো কিছুর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটি শব্দ, সেটা হচ্ছে কিউরিসিটি। এই কিউরিসিটি যার ভেতরে আছে, সে সামনে এগিয়ে যেতে পারবেই, যাবে। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী পর্বে বা আগামী এপিসোডে নতুন কারোর সাথে কথা হবে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।